সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমিক্সের এই লেকচার সিরিজে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কন্টিনিউ করব। এর আগের দুটো ভিডিওতে 1 থেকে 5 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে ডিটেইলসে এক্সপ্লেন করেছি। আজকের ভিডিওতে 6 থেকে 12 নম্বর প্ল্যান সম্পর্কে বলবো। এখন 1 থেকে 5 নম্বর প্ল্যান সম্পর্কে এক্সপ্লেনেশনের বিভিন্ন জায়গা ছিল, কিন্তু এই 6 থেকে 12 নম্বর প্ল্যানে এক্সপ্লেনেশনের তেমন কিছু নেই। শুধুমাত্র ওই প্ল্যানের টেনিয়রে কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে বা কোন স্কিম এসছে সেগুলো একটু জানতে হয়। আর এই 6 থেকে 12 নম্বর প্ল্যান এই জায়গা থেকে এক্সামে কোশ্চেনও তেমন খুব একটা আসে না। তো যাই হোক, এই 6 থেকে 12 নম্বর প্ল্যান পর্যন্ত বলি, আর নোট তৈরির জন্য এইখানে খুব কম্প্যাক্ট করে লেখা রয়েছে, ভিডিওর শেষে গিয়ে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এতেই মোটামুটি কভার হয়ে যাবে। তো 1980 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী পুনরায় ভারতে ক্ষমতায় আসে এবং আবারও এই 5 ইয়ার্স প্ল্যান নিয়ে আসে এবং 1980 খ্রিস্টাব্দে আবার চালু হয় 6th 5 ইয়ার প্ল্যান। ফলে এই 6th 5 ইয়ার প্ল্যানের টেনিয়র হলো 1980 থেকে 1985। এই প্ল্যানে ভারতে টেকনোলজির মডার্নাইজেশনের উপর জোর দেওয়া হয় এবং ভারতে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট উপর ফোকাস করা হয়। এক কথায় এই প্ল্যানের এম ছিল মডার্নাইজেশন অফ টেকনোলজি এন্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এর আগে 1969 খ্রিস্টাব্দে ভারতে 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল। পরে এই 6th 5 ইয়ার প্ল্যানের সময় 1980 খ্রিস্টাব্দে ভারতে আরো 6টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়। এরপর 1982 খ্রিস্টাব্দে ভারতে তৈরি হয় এক্সিম ব্যাংক, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। বেশ কিছুটা সময় আগে থেকেই ভারতের ব্যবসা বাণিজ্য বিদেশের সাথে হতো। এখন ভারতের ব্যবসা বাণিজ্য বিদেশের সাথে করতে গেলে ভারত থেকে বিদেশে পেমেন্ট করতে হবে, আর এই পেমেন্টটা কোনো না কোনো ব্যাংকের থ্রু দিয়েই করতে হতো। এখন এই সময় দাঁড়িয়ে ভারতে বিভিন্ন সরকারি ব্যাংক ছিল, কিন্তু স্পেশালি ফরেন ট্রেডের পেমেন্টের জন্য আলাদা করে কোনো ব্যাংক ছিল না। এই জন্য 1982 খ্রিস্টাব্দে ফরেন ট্রেড অর্থাৎ বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশের অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য বা বিভিন্ন দেশ থেকে অ্যামাউন্ট রিসিভ করার জন্য আলাদা একটা ব্যাংক খোলা হয়, সেটাকেই বলা হয় এক্সিম ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এক কথায় টেকনিক্যালি বলা যায় যে 1982 খ্রিস্টাব্দে এক্সিম ব্যাংক খোলা হয় ফর প্রমোটিং এন্ড ফাইন্যান্সিং ইন্টারন্যাশনাল ট্রেড। এর পাশাপাশি 1982 খ্রিস্টাব্দে ভারতে নাবার্ডের স্থাপনা করা হয়। নাবার্ডটা কি? এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট। গ্রামীণ এলাকায় ব্যবসাতে ইনভেস্টমেন্টের জন্য বা কৃষিকাজে আরো বেশি উন্নত টেকনোলজি ব্যবহারের জন্য ভারতে নতুন একটি সংস্থা বা ব্যাংক খোলা হয়, নাবার্ড। এবার 1984 খ্রিস্টাব্দে ভারতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটাকে বলা হয় অপারেশন ব্লু স্টার। একজন শিখ জঙ্গি ছিলেন জার্নাল সিং, তিনি পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে লুকিয়েছিলেন। তাকে ওই মন্দির থেকে বের করার জন্য একটা অপারেশন চালানো হয়েছিল, অপারেশন ব্লু স্টার, 1984 খ্রিস্টাব্দে। এবার এই সময় গিয়ে দেখা যায় যে ভারতে জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য 1985 খ্রিস্টাব্দে একটা নতুন আইন আনা হয়, ন্যাশনাল পপুলেশন পলিসি ল। আর এই প্ল্যানে ভারতের জিডিপি টার্গেট রাখা হয় 5.2% এবং এই প্ল্যানটা খুবই সাকসেসফুল ছিল। ফলে এই জিডিপি টার্গেট অ্যাচিভ হয়ে যায় 5.7%। তো এই হচ্ছে 6th 5 ইয়ার প্ল্যান। এরপরে 7th প্ল্যান আসে 1985 থেকে 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্ল্যানে টার্গেট রাখা হয় 5%, তবে অ্যাচিভ হয়ে যায় 6%। এই প্ল্যানে সানরাইজ ইন্ডাস্ট্রির উপর বেশি জোর দেওয়া হয়। সেটা কি? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ভেতর কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো খুবই দ্রুত গ্রো করবে এবং ভবিষ্যতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে বলা হতো সানরাইজ ইন্ডাস্ট্রি, যেমন আইটি সেক্টর ইন্ডাস্ট্রি। এছাড়া রিনিউয়েবল এনার্জির জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো, ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলোর আকার এবং ডেভেলপমেন্ট খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছিল। ফলে এগুলিকেই বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি এবং এই প্ল্যানে এই সমস্ত সানরাইজ ইন্ডাস্ট্রির উপরই বেশি ফোকাস রাখা হয়। এর আগে ইন্দিরা গান্ধী গ্রাম এলাকায় এমপ্লয়মেন্ট সিকিউর করার জন্য একটা স্কিম নিয়ে এসেছিলেন, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। এই স্কিমের একটা পার্ট হিসাবে 1985-86 খ্রিস্টাব্দে একটা যোজনা আনা হয়, ইন্দিরা আবাস যোজনা। গ্রাম এলাকার লোকজনকে বাড়িঘরের সুবিধা দেওয়ার জন্য আনা হয় 1985-86 খ্রিস্টাব্দে ইন্দিরা আবাস যোজনা। এরপর 1986 খ্রিস্টাব্দে আসে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। কোন একজন কনজিউমার যে গুডস বা সার্ভিস কনজিউম করছে, সেই গুডস যাতে ডিফেক্টিভ না হয়, ওই সার্ভিস যাতে ডেফিসিয়েন্ট না হয়, বা কোনো একজন কনজিউমার যার কাছ থেকে নিচ্ছে অর্থাৎ ট্রেড করছে, সেই ট্রেড যাতে ফেয়ার হয়, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য 1986 খ্রিস্টাব্দে আসে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। এরপর 1988 খ্রিস্টাব্দে ভারতে তৈরি হয় ন্যাশনাল হাউজিং ব্যাংক।
আর ভারতের যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের যে বাজার সেটাকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করার জন্য 1988 খ্রিস্টাব্দে আসে সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এখন সময় যেতে যেতে বোঝা যায় যে ভারতের ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে শুধুমাত্র সেন্ট্রালি প্ল্যানিং করলে হবে না, এই প্ল্যানিং এর কনসেপ্টটা ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে, মানে প্রত্যেকটা স্টেটের জন্য তাদের নিজেদের মতন করে প্ল্যানিং করার স্বাধীনতা দিতে হবে। ফলে 7th 5 year প্ল্যান বা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিক থেকেই পুরো ভারত জুড়ে ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং এর চিন্তা ভাবনা করা হয়। এবার যেমনটা বললাম যে এই প্ল্যানের টার্গেট ছিল 5%, অ্যাচিভ হয়ে যায় 6%। তবুও এই প্ল্যানের শেষের দিকে গিয়ে দেখা যায় যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বিভিন্ন কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। ফলে 1990 খ্রিস্টাব্দে এই প্ল্যান শেষ হয়ে যাওয়ার পর এই 5 ইয়ার্স প্ল্যানটাকে কিছুদিনের জন্য বাতিল রাখা হয় এবং ওই অর্থনৈতিক অবস্থার ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়। আর সেই ঘাটতি পূরণ করতে করতে আরো 2 বছর কেটে যায়। এই জন্য 1990 থেকে 1992 খ্রিস্টাব্দ পর্যন্ত আর 5 ইয়ার্স প্ল্যান আসেনি। এরপর 1992 খ্রিস্টাব্দে গিয়ে আসে 8th 5 year প্ল্যান। আর ওই 1990 থেকে 92 এই 2 বছরের সময়কে বলা হয় প্ল্যান হলিডে। এই সময়ের ভেতরেই ভারতে নতুন ইকোনমিক পলিসি আসে অর্থাৎ এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। এতদিন পর্যন্ত ভারত সোশিয়ালিস্ট ইকোনমির মতন তার বিভিন্ন স্কিম বা পলিসি চালাচ্ছিল, কিন্তু 1991 খ্রিস্টাব্দে গিয়ে এলপিজি পলিসি আসার পর ভারত মিক্সড ইকোনমির দিকে মুভ হয়ে যায়। তো যাই হোক, 1992 খ্রিস্টাব্দে ভারতে আসে 8 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর সময়কাল 1992 থেকে 1997। এই প্ল্যানে হিউম্যান রিসোর্স আর হিউম্যান ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়। এই প্ল্যানে জিডিপি টার্গেট রাখা হয় 5.6%, কিন্তু অ্যাচিভ হয়ে যায় 6.8%। এই প্ল্যানের মাঝে 1993 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী রোজগার যোজনা আনা হয়। 1995 খ্রিস্টাব্দে আনা হয় মিড ডে মিল স্কিম। তো এই হচ্ছে 8 নম্বর প্ল্যান। এরপরে 9 নম্বর 1997 থেকে 2002 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্ল্যানে ফোকাস রাখা হয় সোশিয়াল জাস্টিস আর ইনইকুয়ালিটির দিকে। এই প্ল্যানে জিডিপি টার্গেট ছিল 6.2%, কিন্তু অ্যাচিভ হয় 5.5%। এই প্ল্যানের মাঝখানে রোজগার নিয়ে দুটো স্কিম আসে। 1997 খ্রিস্টাব্দে আসে স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা আর 1999 খ্রিস্টাব্দে আসে স্বর্ণ জয়ন্তী গ্রামীণ রোজগার যোজনা। এছাড়া 1973 খ্রিস্টাব্দে ফরেন এক্সচেঞ্জকে রেগুলেট করার জন্য আনা হয়েছিল ফেরা অ্যাক্ট অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। সেটাকে একটু মডিফাই করে নাম পাল্টে 1999 খ্রিস্টাব্দে রাখা হয় ফেমা অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এছাড়া আমরা দেখেছি যে 1956 খ্রিস্টাব্দে এলআইসির ফরমেশন হয়েছিল অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। এলআইসির পাশাপাশি ভারতে আরো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। তো এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে রেগুলেট করার জন্য 1999 খ্রিস্টাব্দে নতুন একটা অথরিটি বা অর্গানাইজেশন ওপেন করা হয়, আইআরডিএ, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এরপর 2000 সালে আসে গ্রামীণ সড়ক যোজনা, 2001 সালে আসে সর্বশিক্ষা অভিযান, 2018 সালে যার নাম পাল্টে করা হয় সমগ্র শিক্ষা অভিযান। এবার 1991 খ্রিস্টাব্দে ভারতে এলপিজি পলিসি এসে ভারতের ইকোনমি একটা নতুন মোড় নিয়ে নেয়। আর এলপিজির মাধ্যমে ভারতে প্রাইভেট সেক্টরের প্রভাব পড়ায় এই যে 9th 5 year প্ল্যান বা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর পর থেকে ভারতে পাবলিক সেক্টরের উপর আর তেমন খুব একটা ফোকাস করা হয়নি। তো এইগুলো হচ্ছে এই সময়ের ভেতর কিছু ডেভেলপমেন্ট। তবে এই 9th প্ল্যানের ভেতরে দুটো খারাপ সিচুয়েশনের সম্মুখীন হয় ভারত। 1998 খ্রিস্টাব্দে ভারতে পরমাণু পরীক্ষার উপর ব্যান লাগিয়ে দেওয়া হয়। আর 1999 খ্রিস্টাব্দে গিয়ে পাকিস্তানের সাথে ভারতের আবারও একটা যুদ্ধ হয়, কার্গিলের যুদ্ধ। প্রায় 2.5 মাস ধরে চলে এই যুদ্ধ। 1999 খ্রিস্টাব্দের 3রা মে এই যুদ্ধ চালু হয় আর 26শে জুলাই এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপরে আসি 10th প্ল্যান, 2002 থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত এর সময়কাল। এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের এনার্জি সেক্টর বা পাওয়ার সাপ্লাইয়ের উপর বেশি জোর দেওয়া হয়। জিডিপি টার্গেট রাখা হয় 8%, কিন্তু অ্যাচিভ হয় 7.7%। 2005 সালে ভারতে আনা হয় আরটিআই অ্যাক্ট অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আর 2006 সালে ভারতে আসে মানরেগা স্কিম অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যার দরুন ভারতে 100 দিনের কাজের যে স্কিম সেটা চালু হয়। এরপরে আসে 11 নম্বর প্ল্যান, 2007 থেকে 2012। এই প্ল্যানে ফোকাস রাখা হয় ফাস্টার গ্রোথ আর ইনক্লুসিভ ডেভেলপমেন্টের উপর। ভারতের ভেতর সমস্ত সেক্টরের যাতে গ্রোথ হয় সেই দিকে খেয়াল রাখা হয়। জিডিপি টার্গেট এই প্ল্যানে প্রথমে রাখা হয় 9%, কিন্তু 2007-8 সালে গিয়ে
পুরো বিশ্ব জুড়ে একটা ইকোনমিক ক্রাইসিস দেখা যায়। ফলে 11 নম্বর প্ল্যানে যে টার্গেট রাখা হয়েছিল 9%, সেটাকে রিভাইজ করে অর্থাৎ মডিফাই করে বলা হয় যে এই 11 নম্বর প্ল্যানে জিডিপি টার্গেট হলো 8.1%। যদিও এই প্ল্যানের শেষে গিয়ে দেখা যায় যে জিডিপি টার্গেটটা অ্যাচিভ হয় 7.9%। এই প্ল্যানের সময়কালের ভেতর 2012 সালে ভারতে নতুন একটা স্কিম আসে, স্বাভিমান যোজনা। পরবর্তীকালে 2014 সালে যার নাম পাল্টে রাখা হয় জনধন যোজনা, যার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা হয়। এরপর 2012 থেকে 2017 সালের জন্য প্ল্যান করা হয় 12 নম্বর 5 ইয়ার প্ল্যান। এতে জিডিপি টার্গেট রাখা হয় 8.2%। আর এই প্ল্যানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়। এর জন্য 2013 সালে আনা হয় ফুড সিকিউরিটি অ্যাক্ট। ভারতকে আত্মনির্ভর হওয়ার জন্য 2014 সালে আনা হয় মেক ইন ইন্ডিয়া স্কিম। এবার এইভাবে চলতে চলতে 2014 সালে ভারতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় চলে আসে বিজেপি পার্টি। বিজেপি পার্টি ক্ষমতায় এসে ওই যে 5 ইয়ার্স প্ল্যান সেটাকে ক্যান্সেল করে দেন এবং ওই 5 ইয়ার্স প্ল্যান তৈরি করার জন্য যে কমিশন ছিল অর্থাৎ প্ল্যানিং কমিশন, সেটাকেও সমাপ্ত করে দিয়ে নতুন একটি সংস্থা বা ইনস্টিটিউট তৈরি করেন নীতি আয়োগ, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। 2015 সালের 1 জানুয়ারি এই নীতি আয়োগের ফরমেশন হয় এবং তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্কিম আসে। যেমন 2015 সালে আসে ডিজিটাল ইন্ডিয়া মিশন, 2015 সালেই আসে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, ওই 2015 সালেই আসে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, 2016 সালে আসে স্টার্ট আপ ইন্ডিয়া মিশন। এইরকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের মিশন বা স্কিম ধীরে ধীরে আসতে থাকে। আর এর আগে 5 ইয়ার্স প্ল্যানের যে একটা জিডিপি টার্গেট ছিল, 5 ইয়ার্স প্ল্যান শেষ হয়ে যাওয়ায় সেই রকম টার্গেটের কনসেপ্টও নীতি আয়োগ রিজেক্ট করে দেয়। নীতি আয়োগ বলে যে আমরা 3 ধরনের প্ল্যান আনবো, মানে আমাদের 3 ধরনের টার্গেট থাকবে। 15 বছরের একটা টার্গেট থাকবে, 7 বছরের একটা টার্গেট আর 3 বছরের একটা টার্গেট। নীতি আয়োগ আগামী 15 বছরের জন্য একটা প্ল্যান করবে যেটাকে বলা হবে 15 ইয়ার্স ভিশন। আগামী 7 বছরের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি হবে, সেটাকে বলা হবে 7 ইয়ার্স স্ট্র্যাটেজি। আর আগামী 3 বছরের জন্য যে প্ল্যান থাকবে সেটাকে বলা হবে 3 ইয়ার্স অ্যাকশন এজেন্ডা। তো নরমালি 15 ইয়ার্স এর যে ভিশন সেটা হলো ইন্টারন্যাশনালি যে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030 এর কথা বলা হয়েছিল, সেটাকে মাথায় রেখেই করা। তো নীতি আয়োগের 15 বছরের যে ভিশন, তাতে নরমালি ওই এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোই রয়েছে। 7 ইয়ার স্ট্র্যাটেজিতে বিভিন্ন রকম পলিসি আর স্কিম ইমপ্লিমেন্টেশনের ব্যাপারগুলো ছিল। আর 3 ইয়ার্স এর যে অ্যাকশন এজেন্ডা ছিল, তাতে নরমালি ভারতের পূর্বে যে ঘাটতি রয়েছে অর্থাৎ ইকোনমিক বিভিন্ন লোন বা ঋণ রয়েছে, সেগুলো যাতে কমে যায় সেই দিকে ফোকাস রাখা হয়। তো এই নিয়ে খুব বেশি ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই। যদি চাও আমাদেরকে কমেন্টে জানিও। এই 15 ইয়ার, 7 ইয়ার, 3 ইয়ারের যে এজেন্ডা সেগুলো সব ডিটেলসে আলোচনা করে দেবো পরে অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক, 2015 সাল থেকে নীতি আয়োগ আসায় 5 ইয়ার্স প্ল্যানের যে কনসেপ্ট সেটা সমাপ্ত হয়ে যায়। তো আশা করি এই 1 থেকে 12 নম্বর 5 ইয়ার্স প্ল্যান সম্পর্কে ওভারঅল সমস্ত বিষয় বোঝা গেছে। এবার এই 5 ইয়ার্স প্ল্যানের পেছনে ছোট্ট একটু হিস্ট্রি রয়েছে, সেটা এর পরের দিন গিয়ে আমরা আলোচনা করব। আর এই 5 ইয়ার্স প্ল্যান থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন কি প্রশ্ন এসছে সেটাও এর পরের ভিডিওতে গিয়ে বলে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ডাউট বা কনফিউশন থাকলে সেগুলো আমাদেরকে কমেন্টে জানিও। আর এই ভিডিওগুলোতে যদি আরো কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, সেগুলো সাজেশন হিসেবে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে গিয়ে।